নমস্কার, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আমরা শুনব ক্রিস্টোফার মার্লোর লেখা একটি বিশ্ববিখ্যাত নাটক এডওয়ার্ড টু। ক্রিস্টোফার মার্লোর জন্ম 1564 সালে ও মৃত্যু 1593 সালে। উইলিয়াম শেক্সপিয়ারের মহানতম পূর্বসূরি ক্রিস্টোফার মার্লো। তার বাবা একজন মুচি ছিলেন। মার্লো তার পড়াশোনা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে করেন। তিনি তারপর কবিতা, নাটক ও কিছু বিখ্যাত লেখকদের লেখা অনুবাদ করেন। তাকে রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, জর্জ পিলদের সাথে ইউনিভার্সিটি উইটসদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মার্লো 1587 থেকে 1593 সাল পর্যন্ত লেখালেখি করেন। এই সময়কালে তিনি 5টি নাটক মঞ্চস্থ করেন: ট্যাম্বারলেন দ্য গ্রেট পার্ট 1, ট্যাম্বারলেন দ্য গ্রেট পার্ট 2, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টার্স, দ্য জিউ অফ মাল্টা অ্যান্ড এডওয়ার্ড সেকেন্ড। এছাড়াও 3 অঙ্কের একটি ট্র্যাজেডি, দ্য ম্যাসাকার অফ প্যারিস এবং ডিডো, কুইন অফ কার্থেজ এর একটি অংশ তাঁর লেখা, যেটি পরবর্তীকালে থমাস ন্যাশ সম্পূর্ণ করেন। এগুলো বাদে মার্লো একটি অসম্পূর্ণ কবিতা লেখেন যার নাম হিরো অ্যান্ড লিয়ান্ডার। ওভিডের লেখা এলিজি অনুবাদ করেন। লুকানের ফ্রেজেলিয়ার প্রথম বইটি অনুবাদ করেন। দ্য প্যাশনের সেফার নামক একটি লিরিক রচনা করেন। এডওয়ার্ড দ্য সেকেন্ড মার্লো লেখা সর্বশ্রেষ্ঠ ও সম্পূর্ণ নাটক, যেটি আনুমানিক 1590 সালের দিকে লেখা হয়। এটি একটি হিস্ট্রি প্লে। মার্লো লেখা পূর্বের নাটকগুলো ওয়ান ম্যান শো ছিল এবং তাদের স্ট্রাকচার লুজ ছিল, কিন্তু এডওয়ার্ড টুতে তিনি অনেক গুরুত্বপূর্ণ চরিত্র অন্তর্ভুক্ত করেন ও গঠনটি সুন্দর করার চেষ্টা করেন। যদিও এই নাটকের নায়িকা ইজাবেলার চরিত্রটিকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেননি। এডওয়ার্ড দ্য সেকেন্ডের সোর্স মূলত হলিনসেডের ক্রনিকল এবং ফেবিয়ান ও স্টাওয়ের ক্রনিকলসকে অনুমান করা হয়। নাটকের কাহিনীটি শুনে নেওয়ার আগে চলো জেনে নেওয়া যাক এই নাটকের মুখ্য চরিত্রগুলোর সম্পর্কে। এই নাটকের প্রধান চরিত্র হলেন এডওয়ার্ড টু। নাটকের মুখ্য চরিত্র তিনি গেভস্টনের প্রতি আসক্ত ও পরবর্তীকালে স্পেন্সারের প্রতি আসক্ত। পিয়ার্স গেভস্টন, এডওয়ার্ড টু এর প্রিয় পাত্র। গেভস্টনের জন্য সমস্ত ব্যারনরা রেগে যায়। রজার মর্টিমার, উচ্চাকাঙ্ক্ষী মেকিয়াভেলিয়ান ব্যারন। এই রজার মর্টিমার বা ইয়াঙ্গার মর্টিমার বিরোধিতা করে গেভস্টনের। এর সাথে রানী ইজাবেলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাটকে। কুইন ইজাবেলা, এডওয়ার্ড টু এর উপেক্ষিত স্ত্রী। তিনি মর্টিমারের সাথে এডওয়ার্ড টুকে সিংহাসনচ্যুত করেন। ইয়াঙ্গার স্পেন্সার, গেভস্টনের পরে এডওয়ার্ড টু এর প্রিয় পাত্র হয়ে ওঠেছে। প্রিন্স এডওয়ার্ড বা এডওয়ার্ড থ্রি, এডওয়ার্ড টু এর মৃত্যুর পর সে রাজা হয়। কেন্ট, এডওয়ার্ড টু এর ভাই, প্রথমে নোবেলসদের সাপোর্ট করে কিন্তু পরে অনুশোচনা করে। আর্ল অফ ল্যাঙ্কাস্টার, ওয়ারউইক, পেমব্রোক, ব্যারন্স এরা রাজার বিরোধিতা করে। এরা লাইটবর্ন রাজাকে হত্যা করে নাটকের শেষের দিকে। এছাড়াও এই নাটকে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। চলো এবার শুনে নিই আমরা নাটকের কাহিনীটি। নাটকটির প্রথম দৃশ্যটি আরম্ভ হয় পিয়ার্স গেভস্টনের একটি চিঠি পড়ার মধ্য দিয়ে। সে ইংল্যান্ডে ফিরে এসেছে কারণ বৃদ্ধ রাজা এডওয়ার্ড ওয়ান, যিনি তাকে নির্বাসিত করেছিলেন, তার মৃত্যু ঘটেছে। এডওয়ার্ড টু তাকে ফিরিয়ে এনেছেন কারণ তিনি তাকে খুব স্নেহ করেন। গেভস্টন বলে যে সে ব্যারনদের ও জনগণের পরোয়া করে না। 3জন গরিব মানুষ তার কাছে কাজের জন্য আসে, কিন্তু সে তাদেরকে তাড়িয়ে দেয়। সে তার প্রিয় রাজার জন্য আমোদ প্রমোদের কথা ভাবতে আরম্ভ করে। যখন এডওয়ার্ড টু মঞ্চে প্রবেশ করেন তখন তার সাথে তার ভাই কেন্টকে দেখা যায়। 5জন ব্যারনও মঞ্চে আসে এবং রাজাকে বোঝানোর চেষ্টা করে যে যাতে তিনি গেভস্টনকে পুনরায় নির্বাসিত করেন। আর্ল অফ ল্যাঙ্কাস্টার, আর্ল অফ ওয়ারউইক গেভস্টনের সবচেয়ে বড় শত্রু ছিল। গেভস্টন রাজা ও ব্যারনদের কথাবার্তা লুকিয়ে শোনার চেষ্টা করে। কেন্ট এডওয়ার্ডের পক্ষ নেয় কারণ ব্যারনরা খুব রাজার বিরোধিতা করছিল। কেন্ট রাজাকে বলে যে নোবেলসদের উপর কিছু শাস্তি আরোপ করা উচিত। নোবেলসদের রেগে গিয়ে বলে যে তারা গেভস্টনকে মেরে ফেলবে। এডওয়ার্ড টু অনড় থাকেন, তিনি গেভস্টনকে পরিত্যাগ করবেন না। ব্যারনরা চলে যাওয়ার পরে গেভস্টন রাজার সামনে আসে। রাজা তাকে স্বাগত জানান। রাজা তাকে আর্ল অফ কর্নওয়াল ও লর্ড চ্যাম্বারলেনের উপাধি দেন। যখন বিশপ অফ কভেন্ট্রি এডওয়ার্ড ওয়ানের শেষকৃত্যের কাজের জন্য আসেন তখন এডওয়ার্ড ও গেভস্টন মিলে তাকে অপমান করেন, কারণ এই বিশপের উপদেশে এডওয়ার্ড ওয়ান গেভস্টনকে নির্বাসিত করেছিলেন। এডওয়ার্ড টু এই বিশপকে টাওয়ার অফ লন্ডনে বন্দি করেন ও তার সমস্ত সম্পত্তি গেভস্টনকে দান করেন। অ্যাক্ট 1 সিন 2। ব্যারনরা বিশপদের কারাবন্দী হওয়ার খবর ও গেভস্টনের উপাধি লাভের কথা শুনে ভীষণই রেগে যায়। আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি ব্যারনদের পক্ষ নেন। তিনি ক্রুদ্ধ যে রাজা কীভাবে চার্চের লোকেদের ওপর তাঁর কর্তৃত্ব ফলাতে পারেন। এবার কুইন ইজাবেলাকে প্রথমবার মঞ্চে দেখা যায়। তিনি দুঃখ প্রকাশ করেন। দ্য কিং রিগার্ডস আর নট বাট ডোটস আপন দ্য লাভ অফ গেভস্টন। ওয়ারউইক, ল্যাঙ্কস্টার এবং আর্চ বিশপ একমত হন যে গেভস্টনকে পুনরায় নির্বাসনে পাঠাতে হবে। তারা বলেন যে যদি রাজা একমত না হন তাহলে তারা রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সিন 3। গেভস্টন ব্যারনদের টন্ট করে। সে খবর পেয়েছে যে ল্যাঙ্কাস্টার, ওয়ারউইক ও 2 মর্টিমার ল্যাম্বেথ গিয়েছিল আর্চ বিশপের প্রাসাদে তাকে তাড়ানোর ষড়যন্ত্র করতে। সে কেন্টকে বলে যে সে তাদেরকে পরোয়া করে না। অ্যাক্ট 1 সিন 4।
ব্যারন্সরা আর্চবিশপ অফ ক্যান্টারবেরি আদেশনামায় স্বাক্ষর করেন, যাতে গেপস্টনকে নির্বাচিত করার কথা লেখা ছিল। যখন এডওয়ার্ড গেপস্টন ও কেন্ট সহপ্রবেশ করেন, তখন তাদের ঝামেলা পুনরায় আরম্ভ হয়। ব্যারনরা গেপস্টনকে অপমান করেও তারা বুঝতে পারে না যে কেন রাজা গেপস্টনকে নিয়ে এত মাতামাতি করছেন। ইয়াঙ্গার মর্টিমার সবচেয়ে রেগে যায় এবং বলে যে যদি রাজা গেপস্টনকে নির্বাচনে না পাঠান তাহলে তাঁরা রাজাকেই ক্ষমতাচ্যুত করে দেবেন। রাজা ইয়াঙ্গার মর্টিমারের উদ্ধত্ত দেখে ভীষণই রেগে যান ও তাকে অ্যারেস্ট করার হুমকি দেন। যখন আর্চবিশপ রাজাকে বলেন যে ব্যারনরা রাজার অনুগত থাকবে না, তখন রাজা গেপস্টনকে নির্বাচনের আদেশনামায় স্বাক্ষর করেন। রাজা গেপস্টনের নির্বাচনে খুবই দুঃখ পান ও তাকে আয়ারল্যান্ডের গভর্নর নিযুক্ত করেন। তিনি চার্চের ক্ষমতাকেও সমালোচনা করেন। রাজা ও গেপস্টন ছবি এক্সচেঞ্জ করে ও কিছু কথাবার্তা আদান প্রদান করেন, যা তাদের একের অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে দেখায়। রাগের মাথায় রাজা তাদের রানী ইসাবেলাকে বলেন যে তিনি যাতে তার সাথে দেখা করতে না আসেন যতদিন না গেপস্টন ফিরে আসছে। এডওয়ার্ড ইসাবেলাকে বলেন যে তিনি যাতে ব্যারনদেরকে অনুরোধ করেন যাতে তারা গেপস্টনকে নির্বাচনে পাঠানোর অর্ডারটি বাতিল করে। ব্যারনরা এই প্রস্তাবে রাজি হয় না। পরবর্তীকালে রানী ইসাবেলা ইয়াঙ্গার মর্টিমারের মাধ্যমে গেপস্টনের নির্বাচনের আদেশনামাটি বাতিল করাতে সক্ষম হন। এডওয়ার্ড এই খবরটি শুনে আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠেন। রাজা ঘোষণা করেন যে গেপস্টনের বিয়ে তার ভাইজির সাথে হবে। তিনি ঘোষণা করেন যে তাদের সমস্যা মিটে গেছে ও ইয়াঙ্গার মর্টিমার তার লর্ড মার্শাল। যদিও ইয়াঙ্গার মর্টিমার এসব মেনে নেয় না ও গেপস্টনকে আপস্টার্ট ও ড্যাপার জ্যাক বলে গালাগাল করে। এইভাবে এডওয়ার্ড টু এর রাজসভায় একটি অস্বস্তিকর পরিবেশ থেকে যায়। অ্যাক্ট 2 সিন 1। নাটকের ঘটনাবলী এবার যায় আর্ল অফ গ্লসেস্টারের বাড়িতে, যেখানে একটি চিঠি আসে গেপস্টনের তরফ থেকে এডওয়ার্ডের ভাইজির উদ্দেশ্যে। যে চিঠিতে লেখা ছিল যে সে শীঘ্রই নির্বাচন থেকে ফিরছে। আর্ল অফ গ্লসেস্টারের দুজন কর্মচারী স্পেন্সার ও ব্যারলক ঠিক করে যে তারা গেপস্টনের সঙ্গে যোগ দেবে। এডওয়ার্ডের ভাইজি আরেকটি চিঠি পায় রাজার তরফ থেকে, যেখানে লেখা ছিল যে রাজসভায় এসে সে যেন গেপস্টনের সাথে দেখা করে। ভাইজিটি স্পেন্সার ও ব্যারলককে সঙ্গে নিয়ে রওনা দেয়। অ্যাক্ট 1 সিন 2। নর্দাম্পল্যান্ডের টাইনমাউথ পোর্টে রাজা, রানী ও ব্যারনরা অপেক্ষা করছে গেপস্টন আয়ারল্যান্ড থেকে ফিরে আসবে বলে। রাজা ঘোষণা করেন যে গেপস্টন ফিরে আসার সম্মানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে ব্যারনদের তরফে। ইয়াঙ্গার মর্টিমার গেপস্টনকে আহত করে দেয়। এডওয়ার্ড এবার রেগে গিয়ে বদলা নেওয়ার জন্য ব্যারনদের উপর আক্রমণ করার কথা বলে চলে যান। জমিদাররা প্রতিজ্ঞা করে যে তারা গেপস্টনকে হত্যা করবে। এদিকে খবর আসে যে স্কটরা এল্ডার মর্টিমারকে বন্দি করেছে এবং 5,000 পাউন্ডের মুক্তিপণ দাবি করছে। রাজা এই টাকা দিতে অস্বীকার করেন। এতে ব্যারনরা আরও রেগে যায় এবং বলে যে রাজা তার দায়িত্ব পালনে অক্ষম। কেন্ট ব্যারনদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্যারনরা তার কথা না শুনে চলে যায়। এডওয়ার্ড কেন্টকে তার সামনে থেকে চলে যেতে বলেন। কেন্টও এবার রেগে গিয়ে ব্যারনদের সাথে যোগ দেয়। স্পেন্সার এবং ব্যারলককে রাজা নিজের কাছে কাজে নিয়োগ করেন। সিন 3। ব্যারনরা সৈনিকদেরকে নিয়ে টাইনমাউথ কাসেলের বাইরে উপস্থিত হয়। রাজা ও গেপস্টন তাড়াতাড়ি সেখান থেকে প্রস্থান নেন। সিন 4। টাইনমাউথ কাসেলের ভেতরে রাজা ও তার প্রিয় গেপস্টনের জন্য সমস্যার সৃষ্টি হয়। রাজা বুঝতে পারেন যে বিপদ আসন্ন এবং তাই তিনি গেপস্টন ও তার ভাইজিকে ইয়র্কশায়ারে পাঠিয়ে দেন। রাজা রানী ইসাবেলাকে টন্ট করে বলেন যে ইসাবেলা ইয়াঙ্গার মর্টিমারের প্রতি আসক্ত। রানী একা বসে বসে দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে ইয়াঙ্গার মর্টিমার হয়তো তাঁর প্রেমের বেশি উপযুক্ত। যদিও তিনি ঠিক করেন যে তিনি রাজার প্রেম পাওয়ার চেষ্টা করবেন, আর যদি ব্যর্থ হন তাহলে তিনি ফ্রান্স গিয়ে ফ্রান্সের রাজাকে অভিযোগ করবেন। ফ্রান্সের রাজা ইসাবেলার ভাই ছিলেন। সিন 5। স্কেয়ারব্রো ক্যাসেলের বাইরে দেখা যায় গেপস্টন তার আক্রমণকারীদের কাছ থেকে ছুটে পালাচ্ছে এবং তার পিছু পিছু ওয়ারউইক, ল্যাঙ্কাস্টার, পেমব্রোক, মর্টিমার এবং কিছু সৈনিক দেখা যায়। জমিদাররা গেপস্টনকে বন্দি করে ফেলে। এমন সময় অ্যারান্ডেল নামক একজন মেসেঞ্জার রাজার একটি অনুরোধ নিয়ে আসে। রাজা গেপস্টনের সাথে দেখা করতে চান। যাই হোক, গেপস্টন ও রাজার মধ্যে শেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। কোনো ব্যারনই গেপস্টনকে মুক্ত করার পক্ষ নেয় না। ওয়ারউইক গেপস্টনকে রাজার সাথে সাক্ষাতের জন্যও দিতে রাজি হয় না। পেমব্রোককে দায়িত্ব দেওয়া হয় গেপস্টনকে নিয়ে যাওয়া ও নিয়ে আসার। ওয়ারউইক হুমকি দেয় যে গেপস্টন রাজার সাথে দেখা করতে পারবে না। গেপস্টনকে পেমব্রোকের দায়িত্বে দিয়ে দেওয়া হয়। পেমব্রোক আবার জেমস নামক একজনের দায়িত্বে গেপস্টনকে দিয়ে দেয়। অ্যাক্ট 3 সিন 1। আর্ল অফ ওয়ারউইক একদল সৈনিক সহ গেপস্টনের উপর ঝাঁপিয়ে পড়ে ফাঁকা মাঠের মধ্যে যেখান দিয়ে গেপস্টনকে নিয়ে যাওয়া হচ্ছিল তারা গেপস্টনকে বন্দি করে নেয় ও তাকে হত্যা করার জন্য নিয়ে চলে যায়। সিন 2। এদিকে ইয়র্কশায়ারের রাজা অপেক্ষা করছেন যে অ্যারান্ডেল গেপস্টনকে নিয়ে আসবে। ইয়াঙ্গার স্পেন্সার রাজাকে উস্কানি দেয় যে যাতে করে তিনি ব্যারনদের থেকে বদলা নেন। এল্ডার স্পেন্সার এসে রাজাকে বলে যে সে 400 জন লোককে রাজি করিয়েছে এডওয়ার্ডের সাথে লড়াই করার জন্য। রাজা খুশি হয়ে ইয়াঙ্গার স্পেন্সারকে আর্ল অফ উইলশায়ার ও স্পেন্সার সিনিয়রকে নিজের কাছে কাজে নিযুক্ত করেন। রাজার তখনও রাজ্যের কোনো কাজে আগ্রহ ছিল না। তিনি ইসাবেলার খবরেও কর্ণপাত করেন না যে ফ্রেঞ্চ সেনা নরম্যান্ডি আক্রমণ করছে। এডওয়ার্ড ইসাবেলা ও তাঁর ছেলেকে ফ্রান্স পাঠিয়ে দেন ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য। যখন তারা চলে যান তখন অ্যারান্ডেল আসে গেপস্টনের মৃত্যুর খারাপ খবর নিয়ে। রাজা হতবাক ও রাগে ক্ষিপ্ত হয়ে যান। ইয়াঙ্গার স্পেন্সারের প্ররোচনায় তিনি ব্যারনদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেন।
ব্যারনরা মেসেঞ্জার পাঠিয়ে রাজাকে বলে যে তারা এবার স্পেন্সারের নির্বাসন চায়। রাজা আরও রেগে যান। তিনি স্পেন্সারকে আর্ল অফ গ্লসেস্টার ঘোষণা করেন এবং তাকে লর্ড চ্যাম্বারলেনও করে দেন। তিনি আর্লস অফ বড় ব্রিজের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেন। সিন 3। বড় ব্রিজের যুদ্ধে ব্যারনরা হেরে যায়। রাজা তাঁর ক্ষমতা ফিরে পান এবং কেন্টকে রাজসভা থেকে নির্বাচিত করেন। তিনি ওয়ারউইক ও ল্যাঙ্কাস্টারকে শিরচ্ছেদের আদেশ দেন এবং মর্টিমারকে টাওয়ারে নির্বাচিত করেন। এদিকে স্পেন্সার জুনিয়র অনেক টাকা পয়সা দিয়ে লেভিউন নামক এক ব্যক্তিকে ফ্রান্সে পাঠান, যাতে করে সে ফ্রান্সের লর্ডসদেরকে ঘুষ দিতে পারে যে তারা ইসাবেলাকে সাহায্য না করে। স্পেন্সারের কাছে খবর ছিল যে ইসাবেলা ফ্রেঞ্চ সেনাবাহিনী নিয়ে সমুদ্র পার করে এসে এডওয়ার্ড টুকে গদিচ্যুত করে তাঁর ছেলেকে সিংহাসনে বসানোর চেষ্টা করবেন। অ্যাক্ট 4 সিন 1। কেন টাওয়ার অফ লন্ডনের বাইরে অপেক্ষা করে মর্টিমারের পলায়নের জন্য। মর্টিমার ছদ্মবেশে বেরিয়ে আসে। তারা দুজনে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়। সিন 2। প্যারিসে কুইন ইসাবেলা এবং প্রিন্স এডওয়ার্ড গিয়ে হতাশ হন কারণ ফ্রান্সের রাজা তাঁদের সাহায্য করতে অস্বীকার করেন। যদিও স্যার জন হেইনল্ট নামক এক ব্যক্তি ইসাবেলাকে আশ্রয় দান করেন, কেন্ট ও মর্টিমারের এসে রানীর সাথে যোগদান করে। মর্টিমার রানীকে আশ্বস্ত করে বলে যে ইংল্যান্ডে তাদের অনেকে সাহায্য করবে। জন কথা দেন যে তিনি তাদেরকে টাকা, লোকবল ও বন্ধু দিয়ে সাহায্য করবেন। সিন 3। লন্ডনের রাজপ্রাসাদে এডওয়ার্ড খুশি হন শুনে যে অনেক প্রতিবাদী জমিদারকে হত্যা করা হয়েছে। তিনি এটা শুনেও খুশি হন যে রানীকে ফ্রান্স সাহায্য করবে না। তবে তিনি মর্টিমারের পলায়নের খবর শুনে বিরক্ত হন। একজন মেসেঞ্জার এসে খবর দেয় যে রানীর সাথে কেন্ট ও মর্টিমার যোগদান করেছে। এডওয়ার্ড ব্রিস্টল কাসেলের দিকে রওনা দেন, যেখানে রানী ইসাবেলা সেনাবাহিনী সহ আগমন করবেন। সিন 4। রানী ইসাবেলা তাঁর সঙ্গীদের নিয়ে ইংল্যান্ডে এসে পৌঁছান। মর্টিমার লর্ডসদের বলেন যে তাঁরা যাতে তাদের সঙ্গ দেন, কারণ রাজা ইসাবেলাও তাঁর সন্তানের সাথে অন্যায় করেছেন। তিনি ঘোষণা করেন যে তাদের উদ্দেশ্য হলো রানীকে সিংহাসনে বসানো ও রাজা তার চাটুকারদের সরানো। সিন 5। ব্রিস্টলে এবার কিং, ইয়াঙ্গার, স্পেন্সার ও ম্যালডককে দেখা যায় ইসাবেলা সৈনিকদের থেকে পালাতে। কেন্ট এবার দুঃখ প্রকাশ করে কারণ সে রাজার বিরোধিতা করেছে। সে এবার মর্টিমারকে অবিশ্বাস করে এবং মর্টিমার ইসাবেলা সম্পর্ককে অনৈতিকও বলে। সে বলে, ফর মর্টিমার অ্যান্ড ইসাবেলা ডুকিস হোয়াইল দে কনস্পায়ার। যখন রানী, মর্টিমার ও অন্যরা এসে উপস্থিত হয়, কেন্ট জানতে চায় যে যদি রাজা এডওয়ার্ড হেরে যান তাহলে কী হবে তাঁর ভবিষ্যৎ। স্পেন্সার সিনিয়রকে বন্দি করে আনা হয়। মর্টিমার তাকে হত্যার আদেশ দেয়। এল্ডার স্পেন্সার যুক্তি দিয়ে বলে সে বিশ্বাসঘাতক হলো এমন একজন ব্যক্তি যে রাজার বিরুদ্ধে যুদ্ধ করে। মর্টিমার রাজার অন্যান্য সাপোর্টারদেরকে ধরে আনার জন্য বলে। ইসাবেলা বলেন যে তারা এসব দেশপ্রেমের জন্য করছেন। সিন 6। এডওয়ার্ড, ইয়াঙ্গার, স্পেন্সার ও ম্যালডক সকলে ছদ্মবেশে একটি মঠে আশ্রয় নেন, দ্য অ্যাবে অফ নিথ নামক। স্পেন্সার বুঝতে পারে যে একজন ঘাসুড়ে তাদেরকে লক্ষ্য করেছে, লাইসেস্টার, এবং ওই ঘাসুড়ে এসে রাজা স্পেন্সার ও ব্যারলককে গ্রেপ্তার করে। এডওয়ার্ড কাঁদতে কাঁদতে স্পেন্সার ও ব্যারলককে বিদায় জানান কারণ তাদেরকে হত্যা করা হবে। রাজাকে কেনিলোথ কাসলে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে বন্দি করা হবে। অ্যাক্ট 5 সিন 1। কেনিলোথ কাসলে লাইসেস্টার যে রাজার দায়িত্বে ছিল সে রাজাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাজা এবার দার্শনিকদের মতন কথা বলতে আরম্ভ করেন এবং মৃত্যু কামনা করেন। তিনি বলেন যে রানী ইসাবেলা এর মর্টিমারের সাথে বিকৃত সম্পর্ক আছে। বিশপ অফ উইনচেস্টার এবং ব্রাসেলস রাজাকে বোঝান যে যাতে তিনি সিংহাসন তার ছেলেকে প্রদান করেন। রাজা প্রথমে রাজি হন না, কিন্তু পরে লাইসেস্টারের কথায় তার মুকুট তিনি খুলে ফেলেন। মুকুট, একটি রুমাল তার চোখের জলে ভিজিয়ে এবং দীর্ঘশ্বাসে শুকিয়ে তিনি ইসাবেলার উদ্দেশ্যে পাঠান। মর্টিমারের আদেশে রাজাকে কেনিলোথ কাসেল থেকে সরিয়ে স্যার থমাস বার্কলের দায়িত্বে দেওয়া হয়। এই অ্যাবডিকেশন সিন এই নাটকের সবচেয়ে দুঃখের সিন। রাজাকে সেই রাতেই বার্কলে কাসেলে সরিয়ে আনা হয়। সিন 2। লন্ডনে মর্টিমার ও রানী খুশি হয় যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে। তারা ঠিক করে যে রাজকুমার এডওয়ার্ডকে শীঘ্রই রাজা ঘোষণা করা হবে এবং মর্টিমার তার প্রোটেক্টর হবে। তারা এডওয়ার্ড টুকে হত্যা করার পরিকল্পনা করে। বিশপ অফ ওয়েস্টমিনস্টার এডওয়ার্ডের মুকুট কেনিলোথ থেকে এনে দেন। তিনি বলেন যে থমাস বার্কলে লাইসেস্টারের মতনই রাজার প্রতি স্নেহশীল হতে পারেন। মর্টিমার দুজন লোক, মেট্রিভিস ও গার্নেকে নিযুক্ত করে রাজাকে অত্যাচার করার জন্য। তারা রাজাকে মানসিক নির্যাতন করবে। কেন্ট বলে যে সে রাজাকে কাসেল থেকে বেরোতে সাহায্য করবে। মর্টিমার ও ইসাবেলা ঠিক করে যে কেন্টকে আর বিশ্বাস করা যাবে না। সিন 3। এডওয়ার্ড টুকে পুনরায় কেনিলোথ কাসেলে নিয়ে যাওয়া হয়। মেট্রিভিস ও গার্নে তাকে নিয়ে যায়। এডওয়ার্ড ক্লান্ত হয়ে পড়েন, অনুভব করেন যে মর্টিমার তাকে হত্যা করতে যায়। তাকে একটি গুহায় পচা ও নোংরা জিনিসের মধ্যে রাখা হয়। তিনি জল পান করতে চান ও স্নান করতে চান, কিন্তু মেট্রিভিস ও গার্নে তাকে নোংরা জলে স্নান করিয়ে দেয়। তারা তার দাড়িও কেটে ফেলে। কেন্ট রাজাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সৈনিকরা তাকে ধরে মর্টিমারের কাছে নিয়ে চলে যায়। সিন 4। মর্টিমার ইংল্যান্ডে ঘোষণা করে যে রাজাকে মরতেই হবে এবং তার মৃত্যুতেই তার নিরাপত্তা। মর্টিমার একজন পেশাগত খুনি লাইটবর্নকে নিযুক্ত করে রাজাকে হত্যা করার জন্য। সে লাইটবর্নের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, যার দুটি অর্থ ছিল। মর্টিমার এবার নিজের অবস্থান নিয়ে ভাবতে আরম্ভ করে। সে এখন প্রিন্স এডওয়ার্ডের প্রোটেক্টর। মর্টিমার এখানে টিপিক্যাল ম্যাকিয়াভেলিয়ান ভিলেন রূপে দেখা দেয়।
সে এবার নিজের ক্ষমতা অবস্থান নিয়ে লোভী হয়ে ওঠে। সে নিজের ভালো নিয়ে ভীষণই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রিন্স এডওয়ার্ড, যাকে নবনিযুক্ত রাজা করা হয়েছে, সে রানী ইজাবেলার সাথে প্রবেশ করে। কেন্টকে বন্দি করে আনা হয়। ইয়াং এডওয়ার্ড তার পক্ষে কথা বলে, কিন্তু মর্টিমার কেন্টকে হত্যা করার আদেশ দিয়ে পাঠিয়ে দেয়। সিন 5। বার্কলে কাসেলে ম্যাট্রিভিস ও গার্নে অবাক হয় রাজার সহ্য শক্তি দেখে। লাইটবন মর্টিমারের চিঠি সহ মঞ্চে প্রবেশ করে। তাকে প্রিজনের চাবি দিয়ে দেওয়া হয়। রাজা নোংরা জলে দাঁড়িয়েছিলেন এবং অনেক দিন তিনি ঘুমননি। লাইটবন তাকে ঘুমানোর যুক্তি দেয়। রাজা ভয় পান এবং তাকে তার অবশিষ্ট জুয়েল দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন। ম্যাট্রিভিস ও গার্নেকে ডেকে লাইটবন এডওয়ার্ড 2কে টেবিল চাপা দিয়ে হত্যা করে। সিন 6। ম্যাট্রিভিস রাজার মৃত্যু সংবাদ মর্টিমারকে দিয়ে দেয়। মর্টিমার এবার ঔদ্ধত্য প্রকাশ করে যে সেই এখন সুপ্রিম পাওয়ার ভোগ করবে। কিন্তু গার্নে পালিয়েছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। ইজাবেলা আসেন এবং বলেন যে নতুন রাজা অর্থাৎ এডওয়ার্ড 3 তার বাবার মৃত্যুতে ভীষণই ক্ষিপ্ত। সে মর্টিমারকে বিশ্বাসঘাতকতা তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে। সে প্রমাণ হিসেবে মর্টিমারের চিঠি দেখায়। মর্টিমারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসাবেলা তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং তাঁকেও এডওয়ার্ড 3 তার বাবার মৃত্যুর জন্য দোষী ঘোষণা করে। মর্টিমারের ছিন্ন মস্তক টেবিল এডওয়ার্ড 3 এর সামনে আনা হয়। তার মস্তক এডওয়ার্ড 2 এর কফিনে দেওয়া হয়। নাটকটি এডওয়ার্ড 2 এর শেষকৃত্য দিয়ে শেষ হয় এবং নিশ্চিত করা হয় যে ইংল্যান্ডে শান্তি স্থাপন হবে এডওয়ার্ড 3 এর দক্ষ শাসনের দ্বারা। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম ক্রিস্টোফার মার্লো লেখা সর্বশ্রেষ্ঠ নাটক এডওয়ার্ড 2 এর সিন ওয়াইজ সামারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।